তাদের একটি ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল। অতীতের ফ্যাসিবাদী কায়দায় সে আন্দোলন দমনেরও চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমগ্র দেশবাসী, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। তার প্রেক্ষাপটে একটি জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল। তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন। তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। এটা করতেও তারা ব্যর্থ হয়েছেন। নির্বাচনে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি। এটা ইতিমধ্যেই আত্মস্বীকৃত বিভিন্ন সাক্ষ্য পাওয়া গেছে। আমি ওইদিকে যাচ্ছি না। তারপরেও আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফ্যাসিবাদী শোষণের জাতাকলে পৃষ্ঠ এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রৌটে উঠে যাক। সেই জন্য আমাদের হাজারো আপত্তি, রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম। একদিনে দুটি নির্বাচন, একটা ছিল সংসদ নির্বাচন আর একটা সংস্কার পরিষদের নির্বাচন। গণভোট, দুইটা ব্যালট পেপার ছিল। জনগণ দুইটাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন। তারা গণভোটকে অস্বীকার করলেন। দুটি শপথ নেওয়ার কথা, একটা নিলেন আরেকটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা নয়। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? আমরা বিস্মিত, আমরা নিন্দা জানাই। ঠিক হয়নি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়াটা। আপনারা দেখেছেন সংসদের ভিতরে গণভোটের গণরায়, যা ৬৮.৬% মানুষ ভোট দিয়ে হা বলেছিল, তার পক্ষে বিরোধী দলের অবস্থান ছিল ঐক্যবদ্ধ এবং স্পষ্ট। আমরা আলোচনা করেছি, কিন্তু ২/৩ জুড়ে সরকারি দল আমাদের দাবি অগ্রাহ্য করে বাস্তবে জনগণকে অপমানিত করেছে। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল বাংলাদেশেও নাই, বিশ্বেও নাই। গণভোট বাংলাদেশের মতন ছিল না, এটি চতুর্থ গণভোট। এর আগে ৩টি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি তার গণরায় বাস্তবায়িত হয়েছে। কিন্তু এবারে সেই প্রথমে বিপত্তি ঘটল। আমরা জানি কি জন্য ঘটেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলা আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁধছে, স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বীমা কর্পোরেশন। এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? মূল দায়িত্ব সরকারি দলের। তারা এই দায়িত্ব এখন পর্যন্ত পালন করার কোনো সদিচ্ছা তাদের ফুটে ওঠেনি। কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসার কারণেই আমরা মনে করি যে আগামী বাজেট কেমন হওয়া উচিত,
সেই ব্যাপারে জনগণের অভিপ্রায়কে অনুধাবন করে জনগণের সামনে আমাদের চিন্তাগুলো পেশ করা উচিত। এটি বাজেট নয়, এটা বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে যদি সরকার ভালো কিছু পিক আপ করেন, জনগণ উপকৃত হবে। এটা কোনো দলের বিষয় নয়। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না। এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। আমরা যে প্রস্তাবনাটা জনগণের সামনে পেশ করব, এটা শর্ত আছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেখ, ওই বাজেট কার্যকর হবে না। আরো কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। আমাদের ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটের সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক। তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। নিয়ম রয়েছে, সম্পূরক বাজেট বর্ষর পুরা হওয়ার মিনিমাম 3 মাস আগে সংসদে পেশ করতে হবে। কিন্তু আমরা সম্পূরক বাজেট পাবো এই শেষ মাসে। বৈধ অবৈধ, ন্যায্য অন্যায্য সব খরচ হয়ে গেল, কালো সাদা একাকার হয়ে গেল। তারপরে সম্পূরক বাজেট সংসদের সামনে আসলো, তাতে জনগণের লাভ কি? আমরা কথা বললেই বা তার বেনিফিট কি? এই বিষয়গুলো আমাদের আগামীতে সংসদের ভিতরে প্রস্তাবনায় থাকবে ইনশাল্লাহ। আরো অনেকগুলো মৌলিক বিষয়। আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে, এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা 3টা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশন করেন, আমি সবার কথা বলছি না, কিন্তু অনেকেই। আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়, ব্যবসায়ীরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোট হয়ে আসে। এখানে যদি সততা এবং স্বচ্ছতা মেনটেন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ নিয়ে আরো বেশি ট্যাক্স দিবেন জনগণ, রাষ্ট্রকে। রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেসও সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। এই সবগুলোই আমাদের কনসিডারেশনে ইনশাল্লাহ থাকবে।